বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে শনিবার জানিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, অন্তর্বর্তীকালীন সরকার বিতর্ক সৃষ্টির মতো কিছু করবে না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি বদলে যাবে? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই জল্পনা শুরু হয়। আমার সোনার বাংলা গানটি নিয়ে আলোচনাও শুরু হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা এই গান পরিবর্তনের দাবি করছে। বাংলাদেশ জামাতে ইসলামীর দাবি, দেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তন প্রয়োজন। আমান আজমি চলতি সপ্তাহের শুরুতেই বলেছিলেন, আমি জাতীয় সঙ্গীতের বিষয়টি এই সরকারের উপর ছেড়ে দিচ্ছি। আমাদের বর্তমান জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। ভাবুন একবার, এটি বঙ্গভঙ্গ এবং দুই বাংলার একীকরণের সময়কে প্রতিফলিত করে। 1971 সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। সরকারকে নতুন করে জাতীয় সঙ্গীত নির্বাচন করতে কমিশন গঠন করতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। জামাতের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন শনিবার বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমাবেশে যোগদানের পর হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত কিছু করবে না। ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আমরা ভারতে আমাদের ক্রিকেট দলের উপর হামলার খবর শুনেছি। যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্বে আছে, তাই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে খালিদ হোসেনকে উদ্ধৃত করে বলা হয়েছে একথা। মসজিদ, মন্দির এবং ধর্মীয় স্থানগুলিতে হামলাকে জঘন্য উল্লেখ করে তিনি বলেছেন, যারা উপাসনালয়ে আক্রমণ করছে তারা মানবতার শত্রু, তারা অপরাধী এবং বিদ্যমান আইনে তাদের বিচার করা হবে। মাদ্রাসার ছাত্ররা দুর্গাপুজোর সময় মন্দিরগুলির পাহারা দেবে। তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা কখনোই সন্ত্রাসে জড়িত ছিল না। এটা ছিল আগের সরকারের অপপ্রচার ও ষড়যন্ত্র। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের কিছু লোকের বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হামলা হয়েছে। একে অন্যভাবে দেখা উচিত নয়। বলছেন এই অন্তর্বর্তী সরকারের বা উপদেষ্টা সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন। শুনুন তার বক্তব্য। ভাই, এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। আমাদের ইকোনমি আপনারা জানেন, $2.2 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে, আরও আসতেছে। তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, আরও বেশি বাড়াতে পারি, এবং একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি এতে হয়, যখনই তৈরি হবে, আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে, কেবল ষষ্ঠী থেকে নয়, এখন থেকে দেবে, এবং এই কার্যক্রম শুরু হয়েছে। তো আমি আশাবাদী সনাতনী ভাইয়েরা অত্যন্ত রিলিজিয়াস ফারবার, ধর্মীয় উদ্দীপনায় তারা দুর্গাপূজা পালন করতে পারবে। আমরা তো নাশকতার আশঙ্কা পোষণ করি না। আমরা প্রতিটি জায়গায় পুলিশ নিয়োগ করব, স্ট্রাইকিং ফোর্স থাকবে। আমি IGP-কে বলেছি, মিটিংয়ে বলেছি যে আপনি স্ট্রাইকিং ফোর্স দেন, যাতে কেউ করতে না পারে, এবং লোকাল মানুষকে ইনভলভ করতে হবে। মনে করেন এই জায়গায় যেটা মন্দির থেকে পূজা হয়, 35,000 পূজা মণ্ডপ আছে। তো লোকাল পিপলকে আমরা যদি, এখানে সব জায়গায় CCTV বসানো সম্ভব নয়, তো লোকাল পিপলকে নিলে এবং মাদ্রাসার হুজুর এবং ছাত্রদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, ল এনফোর্সিং এজেন্সিস থাকবে, আমার মনে হয় কোনো দুর্ঘটনা ঘটবে না। এবং দুর্ঘটনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায়, এগুলো যদি আমাদের নজরে আসে, ধরা পড়ে, আমরা এক্সিস্টিং আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। শুনলেন তো,
ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি বলছেন, মানে সম্প্রীতির বাতাবরণ তৈরি করার কথা তিনি বলছেন। তিনি বলছেন যে পুজোর সময় মাদ্রাসার ছাত্ররা তারা মন্দির পাহারা দেবে, ষষ্ঠী থেকে নয়, এখন থেকেই সে কাজ শুরু করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে খাতায় কলমে তো এটা বলা হচ্ছে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি এই কাজটা হওয়ার বিষয় আসছে, সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে? তাহলে যদি হয়েই থাকে, তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এভাবে কেন বাড়ছে? কেন এভাবে সংখ্যালঘুদের মন্দির ভাঙা হচ্ছে? মানে হিন্দু, জৈন, শিখ এদের কেন ধর্মীয় স্থানগুলোতে হামলা করা হচ্ছে? শিবলিঙ্গকে ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে। এমনিতেই বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, তারা কোনো মূর্তি রাখবে না, এই প্ল্যানিংই তারা করেছে। সব মূর্তি তারা ভেঙে দেবে। কিন্তু সমস্যা হচ্ছে যে সেখানে তো হিন্দুদেরও বাস রয়েছে। এই বাংলাদেশ যখন স্বাধীন হয় সে সময় তো সেখানে হিন্দুদেরও কম অবদান ছিল না সেই স্বাধীনতায়। তাহলে এই মুক্তিযোদ্ধা হিন্দুরাও তো ছিল সেই সময় 1971-এ। তাহলে কেন তাদেরকে আজকে এই রকম ধর্মীয় বিড়ম্বনায় পড়তে হচ্ছে, ধর্মীয় একেবারে বিতাড়নার কেন পড়তে হচ্ছে তাদেরকে? তো এই জায়গা থেকে খালিদ হোসেন, যিনি সে দেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, সরকারের ধর্মীয় বিষয়ক উপদেষ্টা, তিনি আশ্বাস দিচ্ছেন যে এরকম কিছু হবে না, পুজোয় একেবারে উদ্দীপনার সঙ্গে পুজো তারা পালন করতে পারেন। কিন্তু মন্ত্রীমশাই বা উপদেষ্টা মশাইয়ের কে প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন সরকার গঠন হবে, নতুন সরকার যখন গঠন হবে, রাজনৈতিক কোনো সরকার, সেই সরকার যদি জামাত বিএনপির যৌথ সরকার হয়, তাহলে কি এই যে প্রস্তাবনাগুলো দেওয়া হচ্ছে সেগুলো বলবৎ করা সম্ভব হবে? এই যে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, সেই যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত কি বদলে ফেলা হবে? তাহলে কি মৌলবাদী ঘরানার বা মোল্লাতান্ত্রিক, কট্টর মোল্লাতান্ত্রিক মৌলবাদী ঘরানার যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলোকে চাপিয়ে দেওয়া হবে? সেই প্রশ্নটাও কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। এই প্রশ্নটাও কোনো রকমভাবে এড়িয়ে যাওয়া যায় না। তো যাই হোক, এএফএম খালিদ হোসেন, যিনি অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী উপদেষ্টা মণ্ডলীর যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা, তিনি কি বার্তা দিচ্ছেন, সৌভ্রাতৃত্বের বার্তা দিচ্ছেন, সম্প্রীতির বার্তা দিচ্ছেন, আরও একবার শোনাই আপনাদের। ভাই, এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। আমাদের ইকোনমি আপনারা জানেন, $2.2 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে, আরও আসতেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।